সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ঠিক করেছি, সেটির শিরোনাম আমরা দিয়েছি ভ্যাকসিন কাহন। এই আলোচনার বিষয় হিসেবে আমরা কথা বলবো ভ্যাকসিনের স্থায়িত্ব, ভ্যাকসিনের অ্যান্টিবডির স্থায়িত্ব, ভ্যাকসিনের প্রাপ্যতা, বুস্টার ডোজ, এই সার্বিক বিষয়গুলো নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলতে দুজন অতিথি সংযুক্ত হয়েছেন। আসুন একে একে পরিচয় করে দিই আমাদের অতিথিদের সাথে। সবার প্রথমেই পরিচয় করে দিই, আমার ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর শাফিউন নাহিন শিমুল। আপনাকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এবং আমার সাথে যুক্ত আছেন ডাক্তার তাজুল ইসলাম এ বারী। ডাক্তার তাজুল ইসলাম এ বারী দীর্ঘদিন ইপিআই কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। জি, ডক্টর শাফিউন নাহিন শিমুল, আপনাকে আমি যে প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাই যে আমরা এই যে গণটিকাদান যেটি বলা হচ্ছিল, যে টিকাদানে আমরা বিপুল পরিমাণে সাড়া দেখেছি এবং আমরা নিজেরা ভ্যাকসিন সেন্টারগুলোতে গিয়ে দেখেছি যে ভ্যাকসিন আসা মাত্র ভ্যাকসিন নেই হয়ে গিয়েছে কয়েক ঘন্টার মধ্যে, অথচ তখনও আমরা দেখেছি যে লাইনে 100, 150, 200 কিংবা তারও বেশি মানুষ। আপনি কি বলবেন, আসলে শুরুর দিকে ভ্যাকসিন নিয়ে অনেক হেজিটেন্সি ছিল, সেটি তো আস্তে আস্তে কেটে গেল, তাই তো এমনই মনে হচ্ছে, নাকি অন্য কোনো কারণ দেখেন আপনি? ধন্যবাদ আপনাকে একটা চমৎকার ইস্যু নিয়ে আজকে আলোচনার জন্য। যেটা বলেছেন যে আমরা ব্যাপক উৎসাহ দেখেছি এবং এটা মানে খুবই স্বাভাবিক ছিল, কারণ আপনি দেখেন যে গত কয়েকদিন বা গত কয়েক মাস আমাদের দেশে প্রচুর সংক্রমণ হয়েছে এবং আমরা যেটা জানুয়ারিতে যে স্টাডিটা করেছিলাম সেখানেও কিন্তু দেখেছি মানুষ আসলে এই কোভিড নিয়ে খুব বেশি ভয় ছিল না অনেকে, এবং যাদের মধ্যে এই ভয়টা বেশি ছিল তারা কিন্তু ভ্যাকসিন নিতে আগ্রহী ছিল। তো সেটার আলোকেই যদি বলি, যেহেতু গত কয়েকদিন অনেক সংক্রমণ ছিল গত কয়েক মাস, এবং সেটা মানুষ পরোক্ষে দেখেছে, সামনেই তার আত্মীয়স্বজন মারা গিয়েছে, তার উপরে হচ্ছে আপনার ভ্যাকসিন মানে আমাদের একটা ভালো চালানো এসেছিল। এবং সর্বোপরি সরকারের যেটা মানে যে কাজটা আমরা প্রথম থেকে বলে আসছি, আপনার প্রোগ্রামে নিশ্চয়ই অনেকে হয়তো বলেছেন যে রেজিস্ট্রেশনটা একটু সহজ করা, কারণ যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তারা তো আসলে এই রেজিস্ট্রেশন প্রসেসটাও তাদের কাছে একটা মানে কঠিন বিষয় ছিল। তো সেই জিনিসটা একদম যেহেতু ওয়াক ইন, আপনি যে মানে আইডি কার্ড নিয়ে গেলেই করতে পারছিলেন। তো সব মিলে একটা সাড়া পাওয়া গিয়েছে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা অবশ্যই পজিটিভ দিক যে মানুষের উৎসাহ আছে, আমরা দেখছি বেড়েছে সেটাও মনে হচ্ছে। কিন্তু যে জিনিসটা এখানে খেয়াল রাখার বিষয়, আমাদের কিন্তু ২০ কোটি মানুষের দেশ। এখানে যদি 1% লোকও উৎসাহী হয়, সেটা কিন্তু সামাল দেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি নাই। সো এইটা দেখেই যদি আমরা বলি যে 100% লোক উৎসাহী হয়ে গিয়েছে, সেটা কিন্তু অনেক সময় একটা মানে মানে সে সঠিক তথ্য নাও হতে পারে। আমার মনে হয় দেখার বিষয় হচ্ছে যে এই উৎসাহটা কি সবার মাঝে আছে কিনা, এবং সেটা মানে দিন, দিন বাড়ছে বা কমছে কিনা। এখানে আপনাকে একটু বলে রাখতে পারি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা স্টাডি করছি। এটা আমাদের ডাটা কালেকশন চলছে অলরেডি। আমরা 3rd ফেজে এই কাজটা করছি যে আসলে এই ভ্যাকসিনের হেসিটেন্সিটা কমেছে কিনা বা উৎসাহটা বেড়েছে কিনা। আশা করে হয়তো ভবিষ্যতে এই কথাটা বলব। বাট এখানে যে জিনিসটা বলে রাখা ভালো যে হেসিটেন্সি সব দেশের ছিল, সব দেশেই আছে, থাকবে। কিন্তু এটা কিভাবে দূর করা যায় সেই নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এই কারণেই যখন আমরা দেখছি অনেক লোক মানে ভ্যাকসিন কেন্দ্রীমুখী হচ্ছে, সেটা যেন উৎসাহটা ধরে রাখা যায়। প্লাস যারা এখনো মানে হেসিটেন্সি আছে বা চিন্তা করছে নিবে কিনা, তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায় সেই জিনিসটা আমার মনে হয় মনোযোগ দেওয়া উচিত। জি, জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর তাজুল ইসলাম এ বারী, আপনাকে যে প্রশ্নটি রাখতে চাই যে ডক্টর শিমুল যেরকম বলছিলেন যে ২০ কোটি মানুষের দেশে 1% লোকও যদি উৎসাহ দেখায়, সেই ক্যাপাসিটি আমাদের আছে কি না? কারণ আমরা ইতিমধ্যেই যে লাইন দেখেছি ভ্যাকসিন সেন্টারগুলোতে, আপনি তো দীর্ঘদিন এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাথে ছিলেন, আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? ডক্টর তাজুল। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি একটা সফল কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, অবকাঠামো আছে, বাংলাদেশে ১,৩৪,৬৮৪টা আউটরিচ সাইট আছে, সেন্টার আছে, যার মাধ্যমে এই টিকাদান কর্মসূচিটা ১৯৮৫ সাল থেকে এটা আরম্ভ হয়েছে। এর আগে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ক্যাম্পেইন হয়েছে, ৫.৫ কোটি ৬ কোটিকে আমরা শিশুদেরও টিকা দিয়েছি। আসলে এটা আমাদের দেশে সম্ভব। তো মেন কথা হচ্ছে যে এখন যে নতুন ভ্যাকসিনগুলো, করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা, এইগুলো ম্যাক্সিমামই +2 থেকে
8°C রাখতে হয়, এবং এই ধরনের আমাদের শীতল কক্ষ, মানে ফ্রিজ না, এগুলো আমাদের শীতল কক্ষ বলে আর কি, যেটা +2 থেকে +8°C এই ভ্যাকসিনগুলো সংরক্ষণ করা যায়, সেটা পর্যাপ্ত পরিমাণে ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে আছে, এবং এটা বৈশ্বিক যে সহায়তা এখন করতেছে গাভি, এই গাভির মাধ্যমে ইউনিসেফের এখানে এটা এই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করেছে। তো এটা আমাদের অসুবিধা নাই। তো মেন কথা হচ্ছে যে আমাদের যে কোনো টিকাদান কর্মসূচি, এটা অবশ্যই সম্ভব, কিন্তু ভ্যাকসিন পাওয়া সাপেক্ষে। আমাদের দেশের যদি আমরা চাই যে 80% জনগণকে আমরা টিকা দিব, এবং প্রত্যেকটা টিকাই কিন্তু 2 ডোজ, শুধুমাত্র 2টা টিকা 1 ডোজ, সেটা 1 ডোজই যথেষ্ট। গভর্নমেন্ট যদিও চেষ্টা করতেছে এটা নিয়ে আসার জন্য। একটা হচ্ছে আমেরিকান কোম্পানি জনসন অ্যান্ড জনসন, সেটা 1 ডোজ টিকা, আর চাইনিজ মিলিটারি অফ একাডেমি যেটা তৈরি করছে ক্যানসাইনো ভ্যাকসিন, সেটাও একটা। আর বাদ বাকি যত টিকা আছে, ফাইজার বলেন, মডার্না বলেন, সাইনোফার্ম, সাইনোভ্যাক, অ্যাস্ট্রাজেনেকা, সবই 1 ডোজের। 80% যদি আমরা দিতে যাই, তাহলে আমাদের দরকার হচ্ছে 27 কোটি 60 লক্ষ টিকা আমাদের দরকার। কিন্তু আমাদের বর্তমানে আমরা 3 কোটির কিছু উপর আমরা টিকা পাইছি, ভবিষ্যতে আরো আমাদের টিকা আসবে। কিন্তু কোন টিকাদান কর্মসূচি, যেটা আমাদের মাননীয় মন্ত্রী গতকালই বলছে, এটা আমরা করব ভবিষ্যতে যখন আমরা টিকা পর্যাপ্ত পরিমাণে পাবো। কিন্তু এই যে কোন টিকাদান কর্মসূচি, যেটা আমাদের অলরেডি আমরা কমপ্লিট করা হলো 7 তারিখ থেকে, যেটা শুরু হয়েছে, এখানে দেখলেন কিছুটা তো বিশৃঙ্খলা তো হয়েছে। এখন সবাই চায় টিকা যে দিতে হবে, এটা কিন্তু সবাই এখন তারা বুঝে গেছে। আগে যেমন একটা হেজিটেন্সি ছিল যে টিকা দিব কি দিব না, আর পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে, অ্যান্টি ভ্যাক্সার যে একটা লবি আছে, তারা সব সময় এটা বিদেশে আছে, আমাদের দেশে যদিও এটা কম, খুব একটা নাই। তারপরে করোনার পরিপ্রেক্ষিতে কিন্তু এরা টিকা দাঁড়িয়ে এরা নিরুৎসাহিত করছিল, কিন্তু এখন দেখতেছে জনগণ সবাই কিন্তু আগ্রহ দেখা যাচ্ছে। জি জি, পরিষ্কার হয়েছে। কিন্তু ডক্টর শিমুলের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে গণটিকাদান কর্মসূচি যে নামটা দেওয়া হয়েছে গণটিকা, অনেকে কিন্তু প্রশ্ন তুলেছেন যে এই ওয়ার্ড ভিত্তিক যে কেন্দ্রগুলি, এখানে 300 কিংবা 350 ভ্যাকসিন দিয়ে আসলে এটাকে গণটিকা নাম দেয়া কতটুকু সমীচীন হয়েছে, এবং যে পরিমাণ মানুষ দেখা গেছে, আপনার কি মনে হয় যে এটিকে, যদিও সরকার বলছে এটি পাইলট প্রকল্প, এই পাইলট প্রকল্প হলো এখান থেকে তো শেখার অনেক কিছু আছে, সামনের দিনে যে গণটিকাদান কর্মসূচিগুলি হবে সেগুলিতে এই অভিজ্ঞতা কাজে লাগানো যাবে কিনা, আপনার মূল্যায়নটা জানতে চাই। সেটা তো অবশ্যই, যেমন যেটা বলেছেন আপনি, যে হয়তো 350 জনকে আমি সর্বোচ্চ দিতে পারবো, কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে 5,000 বা 2,000 2,000 1,000 ধরে, এখান যারা পিছনে আছে তারা পাবে কিনা, সেই জিনিসটা একটু অর্গানাইজ করা যেত। যে আমার যতগুলো টিকা আছে, যা লাইনে জড়িত আছে, আমরা একটা কাট অফ পয়েন্ট দিয়ে আমরা বললাম যে আপনাদেরকে দিতে পারবো না, এবং আমরা যদি এই তথ্যটাও দিতে পারতাম যে আসলে কতটা অ্যাভেলেবল, কারণ সবাইকে নিয়ে আসলাম। এবং এখানে আপনি যদি দেখেন, আপনাদের প্রোগ্রামে আমি দেখেছি, এখানে যারা এসছে একটা বিরাট অংশ কিন্তু যারা হয়তো নিম্নবিত্ত বা রেজিস্ট্রেশন করতে পারে নাই, আগে দেয় নাই, এই গ্রুপটা, তারা হয়তো অন্য একটা কাজ ফেলে সে এসছে যে আজকে টিকা দেবে, কিন্তু সে যখন দেখলো যে পাওয়া গেল না, সে কিন্তু একটু নিরুৎসাহিত হতে পারে। যখন আবার আরেকটা এরকম প্রোগ্রাম হবে, তখন কিন্তু সে বলবে না এটা পাওয়া যায় না গেলে, এবং আরো অনেক ধরনের কথা কিন্তু বলবে, যে হয়তো তার সাথে মানে ব্যক্তিগত পরিচয় না থাকলে পাওয়া যাবে না, অথবা কোনো একটা কানেকশন না থাকলে পাওয়া যাবে না। এই ধরনের যদি পারসেপশন ঢুকে যায়, সেটা কিন্তু আমাদের মানে এই যে গণটিকা বা যেটাই বলি না কেন, এই কার্যক্রমটাকে কিছুটা হলো মানে বাধাগ্রস্ত করতে পারে। তো সেই জিনিসগুলো যাতে না হয়, আমার মনে হয় এই অভিজ্ঞতা থেকে বা এই যে আমার গণটিকা কার্যক্রমটা নিয়েছে, সেখান থেকে এই শিক্ষাটা নেওয়া উচিত, এবং ভবিষ্যতে সেটা যাতে কম হয় অথবা না হয়, সেদিকে মনোযোগ দেওয়াটা অবশ্যই আমার মনে কর্তব্য আর কি। জি জি, ডক্টর তাজুল, আপনি নিশ্চয়ই দেখেছেন যে নিবন্ধন প্রক্রিয়াটা সহজ হবার পর বেসিক্যালি কিন্তু মানুষের যে আগ্রহ, কিংবা এটি একটু কারণ যে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে গেলেই টিকা পাওয়া যাচ্ছে, এটি কিন্তু অনেকের কাছে সহজ হয়েছে। আমরা যারা টিকা প্রত্যাশী ছিল লাইনে, তাদের সাথে কথা বলেও তারা বলেছেন যে এটি অনেক সহজ। তো সামনের দিনে নিশ্চয়ই এই ন্যাশনাল আইডি কার্ডের ভিত্তিতে টিকা দেওয়াটাই আমার মনে হয় যে সহজ হবে কিনা, আপনার মূল্যায়নটা কি জানতে চাই। আমি মনে করি প্রান্তিক জনগোষ্ঠীকে টিকা দেওয়ার জন্য আগে যেটা আমরা স্পেশালাইজড হসপিটালে যেটা দেওয়া হতো, এই প্রান্তিক জনগোষ্ঠীকে দেওয়ার জন্যই তো মাস ভ্যাকসিনেশন, কোনো টিকাদান কর্মসূচি। আমার মনে হয় এটা ইজি হবে, খুব সহজ হবে, এনআইডির মাধ্যমে এটা দেখে টিকাদান, এটা সবচেয়ে ইজি হবে আর কি। এবং পাশাপাশি এই টিকা দেওয়ার পর তাদেরকে রেজিস্ট্রেশন, এনআইডির নাম্বার দেখে রেজিস্ট্রেশন করে ভবিষ্যতে সেটা
তারা যারা টিকা দিবে সেখানে তারা এটা অনলাইন রেজিস্ট্রেশন বা যেটা এই মুহূর্তে এটা করার দরকার নাই, কারণ এনআইডির মাধ্যমে এটা ইজি হবে। যদি এনআইডি নাও থাকে তাহলে আমার মনে হয় যে স্থানীয় প্রতিনিধি যেটা আছে, তারা নির্বাচিত কোনো প্রতিনিধি যারা আছে তাদের সুপারিশ ক্রমে তারা সেন্টারে যদি যায় কোন স্পট রেজিস্ট্রেশন করে তাদের টিকা দেওয়াটাই ইজি হবে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার ডক্টর তাজুল, যে যারা টিকা দিচ্ছেন অনেক মানুষ একসাথে ভিড় করে আসবে, এটি খুবই স্বাভাবিক, কিন্তু এই যে ডেটাটা রাখা, নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে যারা টিকা নিল এদের ডেটাটি ইনপুট দেয়া এবং ঠিক সময়ে তারা যেন ভ্যাকসিন সনদটা পান, ভ্যাকসিন সনদের দিকেও অনেকের আগ্রহ আছে, এই জিনিসটাই তো এনশিওর করতে হবে আমাদের। হ্যাঁ, অবশ্যই করতে হবে। যারা টিকা দিবে তবে বেটার একটা জিনিস করলে ভালো হয়, যেটা এর আগে আমরা করছি, অনেক বড় বড় ক্যাম্পেইন করা হয়েছে 2014 সালে 25 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 5.5 কোটি আমরা 9 থেকে 15 বছরের নিচে শিশুদের আমরা টিকা দিয়েছিলাম। সেখানে যেটা আমরা করছিলাম, তার আগের দিনে টিকা দেওয়ার আগে আমরা একটা আইপিসি আন্তর্জাতিক যোগাযোগ করে তারা রেজিস্ট্রেশন মানে জাস্ট কাগজে কলমে তাদেরকে আমরা তালিকাভুক্ত করা হয়েছিল এবং টিকা দেওয়ার সেন্টারে গিয়ে আমরা একটা কার্ড দিয়েছিলাম, কার্ড। সে কার্ডে সেই টিকাটা যেটা দেওয়া হলো তার ডেটটা থাকতো, নাম থাকতো এবং পরবর্তী টাইমে কবে আবার তাকে আসতে হবে সেটাও মানে সেখানে বলা ছিল আর কি। এই ধরনের একটা কার্ডের যদি ব্যবস্থা যদি থাকে তাহলে একটা ইজি হয়। কার্ডের ব্যবস্থা হয়েছে ডক্টর তাজুল, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে একটি কার্ড দেওয়া হয়েছে যারা ন্যাশনাল আইডি কার্ডের মধ্য দিয়ে টিকা নিয়েছেন। আমরা আরও আলাপ করব বিরতি থেকে ফিরে আসার পরে। দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানের সময় হলো একটি বিরতির। বিরতি থেকে ফিরে এসে আজকের বিষয় নিয়ে আবারও কথা হবে, সে পর্যন্ত সাথেই থাকবে। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি ভ্যাকসিন কাহন এই বিষয়টি নিয়ে। ডক্টর শাফিউন নাহিন শিমুল, আমরা দেখছি যে বিশ্বের বহু দেশ বুস্টার ডোজ অর্থাৎ 2 ডোজ নেওয়ার পর 3য় ডোজ অথরাইজ করছে এবং হয়তো সেপ্টেম্বর থেকে অনেক দেশে দেওয়া শুরু হবে। কিন্তু বাংলাদেশের অবস্থা সেরকম নয়। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে সৌভাগ্যবানই বলতে হবে, কেননা অনেকেই একটি ডোজও পাননি। এই ক্ষেত্রে এই বুস্টার ডোজটি নিয়ে অনেকে প্রশ্ন তুলছে, এটা কি ভ্যাকসিন কোম্পানিগুলোর ব্যবসা করার একটি নতুন ফন্দি, নাকি আসলেই এটি প্রয়োজন ডেল্টা ভ্যারিয়েন্টের অতি সংক্রমণশীলতা এবং সার্বিক বিচারে? আপনি কি বলবেন এই বিষয়টি নিয়ে? এটা খুব জটিল বিষয়, কারণ আসলে সঠিক তথ্য কোনটা বা সঠিক কারণ কোনটা বলা মুশকিল। তবে যেটা আমরা দেখেছি উন্নত দেশগুলা তারা কিন্তু যে বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে, এটা একটা বড় কারণ কিন্তু আপনি দেখেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে যারা অনেক মানে ভ্যাকসিন দেওয়ার হারটা ভালো ছিল, যথেষ্ট ভালো, 70-80% বা অ্যারাউন্ড 70% পপুলেশনকে তারা কিন্তু ভ্যাকসিন দিয়ে দিয়েছে। তারপরে দেখা যাচ্ছে প্রচুর ইনফেকশন হচ্ছে এবং সেটা এখনো পর্যন্ত যেটা আমরা দেখছি, হয়তো ভ্যাকসিন যেটা বলে যে হসপিটালাইজেশন অথবা মৃত্যু হয়তো ঠেকাতে যথেষ্ট ভালো কার্যকর হচ্ছে, কিন্তু এটা ইনফেকশন ঠেকাতে খুব বেশি পারছে বলে মনে হয় না। এবং ধরে নেওয়া হচ্ছে বা রিসেন্ট কিছু এভিডেন্স এসছে, সেটা হলো যে ডেল্টা ভ্যারিয়েন্টটা হচ্ছে মূল কারণ। তো এখন যেহেতু 2টা শট দেওয়া হয়েছে বা 2টা ডোজ দেওয়া হয়েছে, অনেকে মনে করছে বা সায়েন্টিস্টরা হয়তো মনে করছেন যে আমাদের যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হওয়া উচিত এবং যেটা আপনার মানে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যথেষ্ট ফাইট করতে পারবে, সেই পরিমাণ হয়তো ছিল না, যথেষ্ট না। সে কারণে বুস্টার ডোজটার চিন্তা ভাবনা। কিন্তু ওই যে ভ্যাকসিন কোম্পানিগুলোর মুনাফার যে চেষ্টা কিংবা ওই মুনাফামুখিতাকে আপনি কি উড়িয়ে দেন, নাকি ওরা নিশ্চয়ই চাইবে একটা কোম্পানি ব্যবসায় প্রফিটই করতে চাইবে? না, সেটা তো মানে উড়িয়ে দেওয়া যায় না, ডেফিনেটলি উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আমার কাছে মনে হয় যে সেটাকে সামনে আনলে অনেক সময় এটা একটা মানুষের মধ্যে হেসিটেন্সি তৈরি করতে পারে। কারণ এখানে শুধু মুনাফাটাই যে মানে দেখার বিষয় তা না, এখানে কিন্তু আমাদের প্রোটেকশনটা ইম্পর্টেন্ট। যদি বুস্টার ডোজ দিলে আমাদের প্রোটেকশন বাড়ে এবং সেটা যদি খুব বেশি কস্টলি না হয়, যেহেতু এখানে কস্টের বিষয় আছে, তাহলে আমার কাছে মনে হয় আমাদের ফোকাসটা এখনো হওয়া উচিত যে এভিডেন্স জেনারেট করা, যে থার্ড ডোজ দেওয়ার পরে বা বুস্টার ডোজ দেওয়ার পরে আমাদের ইমিউনিটি আর স্ট্রং হচ্ছে কিনা, ইনফেকশনের দিক দিয়ে অন্ততপক্ষে আমাদের ইনফেকশনটা কম হচ্ছে কিনা এবং সিভিয়ারিটি এবং ডেথ যেটা আমরা বলছি সেটাও কমছে কিনা। তো এই জিনিস প্যারামিটারগুলোতে বেশি মনোযোগ দেওয়াটা উচিত, আদারওয়াইজ মানুষের মধ্যে কিন্তু এটাও আবার একটা হেসিটেন্সি তৈরি করতে পারে। জি জি, ডাক্তার তাজুল, বুস্টার ডোজ নিয়ে আপনি কি মনে করেন? আপনার মতামতটা জানতে চাই। এখন বুস্টার ডোজ দেওয়া না দেওয়া 2টা উপাদানের উপর নির্ভর করে।
দুটা উপাদান, এটা দরকার আছে কি না। 1 নম্বর উপাদান যে এই ভ্যাকসিন যেটা 2 ডোজ দেওয়া হচ্ছে বা 1 ডোজ দেওয়া হচ্ছে, এটা ভেরিয়েন্ট অফ কনসার্ন যে 4টা আছে, আলফা, ডেল্টা, গামা, হ্যাঁ, এইগুলোর বা বিরুদ্ধে কাজ করতে পারতেছি কিনা। আর নাম্বার 2 হচ্ছে যে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে কাজ করতেছে ঠিকই, কিন্তু এটা লাস্টিং কতদিন। করোনা ভাইরাসে ফ্যামিলি পরিবার হচ্ছে 60টা ভাই বোন আছে। প্রথম 4টা যদি ইনফেকশন হয় করোনা ভাইরাস দ্বারা, তাহলে সেক্ষেত্রে ন্যাচারাল যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 11 থেকে 17 বছর পর্যন্ত ওই ব্যক্তি প্রোটেক্টেড, তার ভ্যাকসিন দেওয়ার দরকার নেই যদি ন্যাচারাল ইনফেকশন হয়। প্রথম 4টা। আর পরের দুটো, একটা হচ্ছে মার্স আর একটা হচ্ছে সার্স, এটা 2003 সালে এবং 2013 সালে এটা দেখা দিয়েছিল মিডল ইস্টে এবং চায়নাতে। এই দুটো ভ্যাকসিন, এই দুটো ভাইরাস একবার ইনফেকশন কোনো ব্যক্তিকে আক্রান্ত করলে সেখানেই দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা তৈরি হয় তার শরীরে, সেই ব্যক্তিকে 3 বছর পর্যন্ত প্রোটেকশন দেয়। আর 7 নম্বর হচ্ছে এই আমাদের করোনা ভাইরাস, যেটা এখন মহামারী তাণ্ডব চালাচ্ছে, যেটা ডেল্টা 142টা দেশে ছড়ায় পড়ছে, আলফা 185টা দেশে, বিটা যেটা ইংল্যান্ডে সেটা 136টা দেশে, এবং গামা যেটা ব্রাজিলে ধরা পড়লো, ব্রাজিলে ধরা পড়ছে কিন্তু এটা জাপানি একজন ট্রাভেলার, সে ব্রাজিল থেকে, জাপানি এটা ধরা পড়ছে কিন্তু অরিজিনাল এটা ব্রাজিলে, এটা 81টা দেশে। এই যে ভেরিয়েন্ট গুলো, এইগুলো আপনার ছড়ায় পড়তেছে, এটার কারণ কি? কারণটা হচ্ছে একটাই, এই যে ভ্যাকসিন যেটা আছে সেই ভ্যাকসিনটা অসমভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, দেওয়া হচ্ছে। হাই কান্ট্রিতে তাদের জনসংখ্যা হচ্ছে অনলি 16%, আর লো মিডিল ইনকাম কান্ট্রি এদের জনসংখ্যা হচ্ছে 84%। কিন্তু এই হাই ইনকাম কান্ট্রিগুলো তারা ভ্যাকসিন জমা করে রাখছে 4200 কোটি ডোজ, 4200 কোটি ডোজ তারা জমা করে রাখছে। যেমন ইংল্যান্ডের, ইউকেতে জনসংখ্যা 6 কোটি, কারণ তারা ভ্যাকসিন জমা করে রাখছে 33 কোটি। সেম কানাডা, সেম আমেরিকা। এই অসম ডিস্ট্রিবিউশনের জন্য এই ভেরিয়েন্ট গুলা যত বেশি অসম ডিস্ট্রিবিউশন হবে, গোটা সাউথ আফ্রিকাতে মানে এবং আফ্রিকান মহাদেশে লেস দেন 1% তাদের ভ্যাকসিনেশন কভারেজ। এই যে অসম ডিস্ট্রিবিউশন, ইসরায়েল বলেন বা যুক্তরাষ্ট্র বলেন, চায়না বলেন, ফ্রান্স বলেন, এর সঙ্গে যোগ হয়েছে জার্মানি, এদের ভ্যাকসিনেশন কভারেজ অনেক বেশি, যার জন্য রিসেন্টলি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা যুক্তরাজ্যের, সেখানে তারা অ্যাপ্লাই করছিল ফাইজার এবং মডার্না কোম্পানি যে বুস্টার ডোজ দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হোক। তারা অনেক যাচাই বাছাই করছে, করে একটা জিনিসই রিকমেন্ড করছে, হ্যাঁ 3rd ডোজ দেওয়া যাবে। এটা যেহেতু করোনা ভাইরাসের ইনফেকশন হওয়ার পর বা ভ্যাকসিন দেওয়ার পর রোগ প্রতিরোধ ব্যবস্থা কতদিন পর্যন্ত থাকে এখনো কিন্তু এটা অনিশ্চিত। তবে যেটুকু ডাটা আসছে, যেটুকু রিসার্চ ডাটা আসছে, তাতে বলতেছে 2nd ডোজ দেওয়ার পর বা ইনফেকশন হওয়ার পর 6 মাস থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা কমতে থাকে এবং 9 মাসের মধ্যে শেষ হয়ে যায়। কাজে সেই ক্ষেত্রে বুস্টার ডোজ দিতে হবে। তবে রিসেন্টলি যেটা খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা যুক্তরাষ্ট্রের FDA যেটা অ্যাপ্রুভ করলো যে বুস্টার ডোজ দেওয়া যাবে সিনিয়র সিটিজেন, দোজ হু আর ভালনারেবল ইন্ডিভিজুয়াল। তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে এই অসম বন্টন বুস্টার ডোজগুলির মানে আরো জরুরি করে তুলছে। এটিও একটি কারণ যে যত অসম বন্টন হচ্ছে বিশ্ব জুড়ে। জি ডক্টর শিমুল, আপনার কাছে জানতে চাই যে অসম বন্টনের কথা বলছিলেন ডক্টর তাজুল, আপনি বলছিলেন যে বাংলাদেশ 20 কোটির মানুষের দেশ। এখন অসম বন্টন যদি চলতেই থাকে এবং চোখের সামনে এটি সবার হতেই থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের এই যে টোটাল যে হার্ড ইমিউন করার জন্য যে 70-80% পপুলেশনের ভ্যাকসিন প্রয়োজন হবে, এটি হতে কতদিন সময় লাগবে এবং আমরা কি চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের, এরকম কি বিষয়টি থাকবে? না, বন্টনের যে বিষয়টা এসছে, আপনার যেখানেই মানে কি বলে যোগান বা সাপ্লাইয়ের ক্রাইসিস থাকবে, এটা হবেই, কিছু করার নাই। এটাই বেসিক ইকোনমিক্স, এটাই ন্যাচারাল যে আপনি যখন সাপ্লাই কম, তখন যেহেতু ডিমান্ড বেশি আছে, সেখানে একটা বন্টনের বিষয়টা চলে আসে, কে পাবে কে পাবে না। এখন আমাদের দেশে যেটা হয়েছে যে আমরা, আপনি যদি হয়তো দেখে থাকবেন, ইকোনমিস্ট যে পত্রিকাটা বের হয়, তারা কিন্তু
2020-এর শেষের দিকে একটা প্রজেকশন করেছিল যে 2021 সালের মধ্যে ডেভেলপিং কান্ট্রিগুলা ভ্যাকসিন মোটামুটি মানে খুব একটা পাবে না। মানে একদম যে পরিমাণ পেলে বলা যায় যে হার্ড ইমিউনিটি লেভেলে যাওয়া যায়, এটা পাবে না। তো আমরা কিন্তু সেটাই দেখছি। এবং এই যে জিনিসটা বলা হচ্ছে যে এখন যদি বুস্টার ডোজ দেয় ডেভেলপ কান্ট্রিগুলা, তখন কিন্তু আবার আরেকটা ক্রাইসিস হয়তো তৈরি হতে পারে। কারণ তারা বুস্টার ডোজ দেওয়ার জন্য কিন্তু একটা জিনিস একটা কোম্পানি নেবে না, দেখা যাবে ওরা 3-4-5 কোম্পানির এটা জমা করে রাখবে, হয়তো দিবে একটা। তো এই একটা বিষয়। আর আমাদের দেশেও যেটা দেখেন, এখন ভ্যাকসিনেশন কিন্তু এখনো পর্যন্ত আমরা যদিও ক্যাটাগরি করেছি, কিন্তু ভালনারেবল কারা তাদেরকে ওইভাবে প্রায়োরিটাইজ করাটা কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট, কারণ আমাদের কাছে তথ্য নাই। আপনার যে আমাদের এই চাইল্ডের ভ্যাকসিনেশন নিয়ে আমাদের যে মোটামুটি আমাদের খুব সাকসেসফুল, সেই সাকসেসফুল প্রোগ্রামটা কিন্তু বাচ্চাদের প্রোগ্রাম, এবং মারা কিন্তু আপনাদের এখন আর বোঝানো লাগে না, তারাই গিয়ে খোঁজ নেয়। আমি তো গ্রামীণগঞ্জে দেখেছি, তারা গিয়ে খোঁজ নেয় যে যে আউটরিচ সেন্টার গুলাতে টিকা দেওয়া হয়, কবে দেওয়া হবে, কখন দেওয়া হবে, লোক আসছে কিনা, তারাই সর্ট অফ একটা মনিটর করে। এবং কমিউনিটির যে এঙ্গেজমেন্টটা খুবই স্ট্রং। এবং আমাদের যে গণটিকা কার্যক্রম দেখেছি, সেখানেও কিন্তু আমরা দেখছি যে যদি আমরা একটু কমিউনিটিকে এনগেজ করতে পারি, স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে এনগেজ করতে পারি, তাহলে কিন্তু এনকারেজমেন্টটা ভালো থাকে। বাট এখানে একটা দেখার বিষয় যে এখানেও আমাদের ইন্টারনাল যে ডিস্ট্রিবিউশন, সেটাও যেন ঠিক মতো হয়। কারণ সেটা দুইটা প্যারামিটার হওয়া উচিত। একটা হলো যে যারা সবচেয়ে ভালনারেবল তারা যেন সবার আগে পায়, কারণ আমাদের এই ভ্যাকসিনটার মূল উদ্দেশ্যটা কিন্তু মৃত্যু এবং সিভিয়ারিটি ঠেকানো। এবং একই সাথে যারা আবার প্রচুর ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, যারা প্রচুর বাইরে যায় অথবা যাদের মানে কমিউনিকেশনটা বেশি হয়, ওই গ্রুপটাকে বেশি দেওয়া। যেটা আপনার যেমন পারে এই যে পরিবহন সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মী যারা আছেন, তারা হয়তো এলিট গ্রুপের না, তারা সহজে রেজিস্ট্রেশন করবে না, কিন্তু তাদেরকে ভ্যাকসিন দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই যে আমাদের, আমি বলবো যে আমাদের যে চাইল্ড ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে, ওখান থেকে অভিজ্ঞতাটা নিয়ে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রামে কোভিড এর জন্য কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু লাগবে। সেই অভিজ্ঞতাটাকে নিয়ে এই স্পেশাল অ্যারেঞ্জমেন্টটাকে কিভাবে আরেকটু কার্যকর করা যায়, সেটা আমাদের ভাবা উচিত। এবং ডিস্ট্রিবিউশন এখানে ডেফিনেটলি একটা ফ্যাক্টর। জি, অবশ্যই আমরা সেটি নিয়ে কথা বলবো, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নিয়ে কিভাবে নতুন নতুন বিষয়ে ভাবা যেতে পারে। ডক্টর তাজুলের কাছ থেকে আমরা বিশেষত এই বিষয়টি শুনবো। তবে বিরতি থেকে ফিরে আসার পর দর্শক সুরক্ষায় প্রতি অনুষ্ঠানে সমূল একটি বিরতি থেকে ফিরে এসে আজকের অতিথিদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনার সাথে আছি আমি সারওয়ার সুমন। ডাক্তার শাফিউন নাহিন শিমুল, আপনি যেটি বিরতিতে যাবার আগে বলছিলেন যে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনে বাংলাদেশে, গ্লোবালি তো ডিস্ট্রিবিউশনের সংকট আছে, বাংলাদেশেও আমরা দেখেছি যে সংকট, অর্থাৎ যারা সত্যিকার অর্থেই ভালনারেবল কিংবা ঝুঁকিপূর্ণ, বয়স কিংবা অসুখ বিসুখ নানান ক্যাটাগরিতে, এরা কিন্তু ভ্যাকসিনটা সহজেই পাচ্ছে না। এই বিষয়টি আসলে সামনের দিনে আমরা কিভাবে কাটাতে পারি, এই রিয়েল ভ্যাকসিন যাদের দরকার তাদের সর্টিংটা আমরা কিভাবে করতে পারি, আপনার পরামর্শ কি থাকবে? হ্যাঁ, দেখুন এখানে দুইটা আমি বলবো যে ক্রাইটেরিয়া হওয়া উচিত। যাদের হলো এই 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 যদি ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। আরেকটা হলো যাদের সাথে আমাদের কন্ট্যাক্টটা অনেক বেশি হয়, যোগাযোগটা বেশি হয়। এই দুইটা গ্রুপকে আমি বলবো যে এখন প্রায়োরিটি দেওয়াটা খুবই জরুরি। কারণ আপনি যদি যাদের মানে বয়স্কদের, এটা আমরা জানি, যাদের অন্যান্য শারীরিক সমস্যা আছে, তাদের মাঝে মৃত্যুর যে রেটটা সেটা কিন্তু বেশি। তো তাদেরকে আইডেন্টিফাই করে। এবং আপনি দেখেন অনেকে এখানে ডিজেবল থাকতে পারে, অনেকে এনসিডি নিয়ে হয়তো বাসায় আছে, তারা কিন্তু ভালনারেবল। তাদেরকে কিন্তু আমাদের সেন্টার ভ্যাকসিন যে এখন ভ্যাকসিনটা দিচ্ছি, তারা কিন্তু এই কাভারেজ সহজে আসতে পারছে না। তো সেটা করা। একই সাথে আমি যেটা বলবো যে যারা মানুষের সাথে রেগুলার কন্ট্যাক্টে আসে, আপনি ধরেন সিম্পলি চিন্তা করেন যাদের প্রত্যেকের বাসায় হয়তো একজন দুইজন হেল্পিং হ্যান্ড আছে, তারা কতজন ভ্যাকসিন নিতে পেরেছে? তারা তো ডেইলি কন্ট্যাক্টে আছে, বাসায় সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেল, কিন্তু দেখা গেল যে হেল্পিং হ্যান্ড সে হলো না, ড্রাইভার হলো না, বা যারা এই মানে তরকারি বিক্রেতা, যাদের সাথে আমাদের কন্ট্যাক্টটা রেগুলার হচ্ছে, তারা হলো না, পরিবহন সেক্টরে যারা আছেন। তো ওই গ্রুপটাকে আইডেন্টিফাই করা, লিস্টিং করা এবং প্রায়োরিটাইজ করা কিন্তু খুব জরুরি। তাহলে আমরা যেটা করতে পারবো যে হয় মৃত্যু ঠেকানো। একই সাথে যেহেতু এখনো কিছু এভিডেন্স আসছে যে এইটা মানে কতটা ইনফেকশন কন্ট্রোলে কতটা কার্যকর, এটা এখনো নিশ্চিত হয়নি, বাট অ্যাটলিস্ট যদি তাদের ভ্যাকসিন দেওয়া থাকে, তারা নিজেরা সেফ এবং
কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ছড়ানোর সম্ভাবনা হয়তো কম থাকে। সেক্ষেত্রে তো এই সেন্টার থেকে কি পাড়ায় মহল্লায় কিংবা এলাকার বাজারে এই জায়গায় ভ্যাকসিনেশন ওই পর্যন্ত নিয়ে যাওয়া কি সম্ভব, কিংবা ওই বাস্তবতা কি আমাদের আছে? আমার কাছে মনে হয় ডেফিনেটলি আছে। আমরা যেহেতু এখন এটা আউটরিচের মাধ্যমে, কারণ এখন আপনার ফাইজার মডার্না দেওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু অন্যান্য যে ভ্যাকসিন গুলো আছে ওখানে টেম্পারেচার রিকোয়ারমেন্টটা যেহেতু অতটা জটিল না, আমরা কিন্তু চাইলে প্রতিটা একদম কাঁচা বাজারের সামনে বুথ করে আমরা দিতে পারি যখন আমাদের ভ্যাকসিন অ্যাভেলেবেল হবে। তো এরকম প্রতিটা জায়গায় একদম মানে হাই যে জায়গাটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি সেখানে দেওয়া, এবং যেটা ভালনারেবল তাদেরকে টার্গেট করাটা আমার কাছে মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হবে আর কি। ডাক্তার তাজুল, এই যে এই বিষয়ে আপনি কি মনে করেন যে এই যে একদম আমি পাড়ায় মহল্লায় নিয়ে যাওয়া এইটির বাস্তবতা আছে কিনা? আমি আমি মনে করি যে 11টা ভ্যাকসিন কোভ্যাক্স ফ্যাসিলিটি এর মধ্যে যেটা ইনলিস্টেড তালিকাভুক্ত আছে, এই 11টা ভ্যাকসিন বাংলাদেশের প্রেক্ষিতে সব ভ্যাকসিনই দেওয়া সম্ভব। কারণ ম্যাক্সিমাম ভ্যাকসিন এটা রাখতে হয় +2 থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেডে, যেটা আমি আগেই বললাম যে এই ধরনের ফ্যাসিলিটি যেটা শীতল কক্ষ যেটা বলে সেটা আমাদের আছে। দুটো ভ্যাকসিন যেটা mRNA ভ্যাকসিন, এগুলা খুব ডেলিকেট ভ্যাকসিন, তাপমাত্রার সাথে এটা সম্পর্ক। আলট্রা কোল্ড চেইন যেটা বলে -ডিগ্রিতে রাখতে হয়, ফাইজারেরটা -70 থেকে -80 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর মডার্নারটা -25 ডিগ্রি সেন্টিগ্রেডে। কিন্তু এই দুটো ভ্যাকসিনও যেটা নির্দেশিকা রিসেন্টলি যেটা পাবলিশড হয়েছে, তারা বলছে যে আমরা অনুমোদন নেওয়ার সময় যে আমরা তড়িঘড়ি করে আমরা প্রোটোকলটা সাবমিট করছিলাম, কিন্তু এই দুটো ভ্যাকসিন যাচাই বাছাই করে রিসার্চ স্টাডি বা গবেষণা করে দেখা গেছে এই দুটো ভ্যাকসিন দেওয়ার আগে 1 মাস পর্যন্ত 30 দিন +2 থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেডে ফাইজার মডার্না দুটাই রাখা যায়, এবং 12 ঘন্টা পর্যন্ত রুম টেম্পারেচারে এই দুটো ভ্যাকসিন মডার্না এবং ফাইজারটা রাখা যায়। কাজে 30 দিন তো একদিন 2 দিন না, এটা অনেক সময়। কাজে আমাদের যদি প্ল্যানটা, পরিকল্পনা, যদি লিস্টিংটা ঠিক মতন যদি থাকে এবং তালিকাটা যদি ঠিক মতন হয়, এটা তো একটা মাস গ্যাদারিং এর মাধ্যমে সবাইকে একত্র করে নির্দিষ্ট দিনে এই 1 মাস সময়, অনেক সময় ফাইজার মডার্না দেওয়া আমি মনে করি সম্ভব আমাদের দেশের প্রেক্ষাপটে। জি, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ডাক্তার তাজুল, আপনার কাছে শেষ পরামর্শ জানতে চাই। আপনি আসলে ভ্যাকসিনেশন নিয়ে জনগণকে কি পরামর্শ দেবেন ডাক্তার তাজুল? আমি যেটা বলবো, আসলে এই ভ্যাকসিনটা নতুন, কিছুগুলো ভ্যাকসিন নতুন, ডিজিজটাও নতুন। প্রথমে এই ডিজিজটা যখন ধরা পড়ে তখন এটাকে ট্রিট করা হয়েছিল ডিজিজ এক্স নাম, যেটা আমরা কিছুই জানি না। এখন যেহেতু ভ্যাকসিন আসছে, এই ভ্যাকসিনগুলো, একটা ভ্যাকসিনের কার্যকরী 3টা ক্রাইটেরিয়া থাকতে হয়। 3টা যদি গুণ থাকে তাহলে আমরা বলবো যে এই ভ্যাকসিনটা কার্যকরী। 1 নম্বর হচ্ছে ভ্যাকসিনটা সেফ কিনা, নিরাপদ কিনা, সেটা আছে, সব ভ্যাকসিনেরই আছে যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে। 2 নম্বর হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, ভালোভাবে এটা তৈরি করা হয়েছে কিনা, সেটাও আছে। 3 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে কনসার্ন, এটা ক্ষেত্রে কি ভ্যাকসিনটা ডিজিজকে প্রিভেন্ট করবে, উপসর্গ হবে না, প্লাস এটা ডিজিজ ট্রান্সমিশন, একজন থেকে আরেকজনের কাছে ভাইরাসটা যেন ট্রান্সমিট না করতে পারে সেটাও বন্ধ করতে পারে। অর্থাৎ ডিজিজ প্রিভেনশন, প্রোটেকশন দুটাই করবে। এখন কিছু কিছু ভ্যাকসিন আছে সেটা করতে পারে, যেমন স্মল পক্স, গুটি বসন্তের ভ্যাকসিন। ডাক্তার তাজুল, সংক্ষেপে আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে, আমরা আবার ডক্টর শিমুলের সাথে একটু কথা বলতে চাই। ডক্টর শিমুল, আপনি আসলে আপনার পরামর্শ কি দিবেন? একদম শেষ পর্যায়ে আমরা আছি। ভ্যাকসিন ইজ নট এ সিলভার বুলেট। ভ্যাকসিন ছাড়াও আর কি কি পদক্ষেপ নিতে হবে এই বিষয়ে আপনি যদি বলতেন সংক্ষেপে। সংক্ষেপে বলতে গেলে ভ্যাকসিন যারা নিয়েছেন তারাও মনে করার কোন কারণে যে আমার একদম সম্পূর্ণ সংখ্যামুক্ত, এবং তারা কিন্তু আবার সংক্রমণও ছড়াতে পারে। সুতরাং আগের মতোই সাবধানতা অবলম্বন করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং যারা ভ্যাকসিন নেন নাই তারাও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুবই জরুরি। এবং এই দুইটা গ্রুপেরই আলাদাভাবে কোনো চিন্তা করার সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এবং সেটাই মেনে চলা উচিত।
জি, অনেক ধন্যবাদ ডাক্তার শিমুল এবং ডাক্তার তাজুল, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। আশা করছি যে ভবিষ্যতে নতুন কোনো বিষয়ে আবার আপনাদের সাথে কথা হবে। দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। আজকের আলোচকদের আলোচনায় যেটি বোঝা গেল যে ভ্যাকসিন অবশ্যই নিতে হবে এবং ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধিটি মানতে হবে। এই স্বাস্থ্যবিধি কতদিন মানতে হবে এখনও পরিষ্কার নয়, তবে যতদিন বিজ্ঞানীরা সাজেস্ট করছেন ততদিন আসলে স্বাস্থ্যবিধিটা মেনে চলাই নিজের জন্য এবং সবার জন্য ভালো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।